কাজ ক্ষমতা শক্তি এর পার্ট 4 নিয়ে আজকে এসেছি আমি স্যামুয়েল আলী মৃদুল ক্লাস 9-10 এর জন্য ভিডিওটা আমরা দেখবো পার্ট 4। সেখানে পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি নিয়ে কথা হবে বা ক্ষমতা এবং কর্মদক্ষতা নিয়ে। ক্ষমতা এবং কর্মদক্ষতা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভাস্ট একটা চ্যাপ্টার, কারণ এখানে তোমার যেই আমরা একটু আগে এতক্ষণ যে জিনিসগুলো শিখে আসছি, তোমার কৃতকাজ, তোমার বিভব শক্তি, স্থিতিশক্তি, তারপর পোটেনশিয়াল এনার্জি, স্প্রিং ধ্রুবকের জিনিসগুলো, সবগুলো জিনিস যদি তোমার ক্লিয়ার থাকে মোটামুটি, তারপরেও আমরা এই জিনিসটাতে অনেক সময় ভুল করে ফেলি। সেই ভুলটা এড়ানোর জন্যই আমরা দেখবো ম্যাথগুলো। প্রথমত তোমাদের এই কর্মদক্ষতা রিলেটেড সব থেকে বেশি ম্যাথ আসে কূপ নিয়ে বা কুয়া নিয়ে বা ওয়েল নিয়ে। সেই কূপ থেকে কীভাবে কতখানি পানি উঠলো না উঠলো, সেটার জন্য কী পরিমাণ কাজ হইলো, সেই জিনিসটা আমরা বের করি এই কর্মদক্ষতা দিয়ে। যে জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয়, হ্যাঁ, আমরা দেখবো প্রথমত সূত্রটা আসলে কি। সূত্রটা ক্ষমতার জন্য। ক্ষমতা আসলে কি, ক্ষমতা কাকে বলে, হোয়াট ইজ ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা বা পাওয়ার আসলে খুব একটা অবাক করার জিনিস না, এটা তোমরা সবাই জানো যে ক্ষমতা কি। ক্ষমতার গরম আমরা সবাই দেখাতে চাই, তো আমরা দেখি যে ক্ষমতা বা পাওয়ার দ্বারা আসলে আমরা কি বুঝবো। আমরা অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম যে বাম হাতে লিখতে পারি নাকি, সেটা একটু প্র্যাকটিস করতে হবে। এটা একটু ভালো প্র্যাকটিস, দেখবো পরবর্তীতে। আজকে তোমাদের উপর এক্সপেরিমেন্ট না করি, এফিসিয়েন্সি আসার পরে তারপরে এটার উপরে কর্মদক্ষতা আনার পরে তোমাদের উপর অ্যাপ্লাই করব। প্রথমত দেখি ক্ষমতা বা পাওয়ার। এই জিনিসটা ক্ষমতা বা পাওয়ারকে বলা হয়, এটা সংজ্ঞা একক সময়ে কৃত কাজ। ক্ষমতা একক সময়ে কৃত কাজ বা ওয়ার্ক ডান পার সেকেন্ড। এখন ওয়ার্ক ডান পার সেকেন্ড বা ওয়ার্ক ডান কৃত কাজ প্রত্যেক সেকেন্ডে, যেটার জন্য আসলে আমরা বের করি। এখন আমরা যখন কোনো কিছুর একক সময়ে বা একক সময় যখন কাজ করি, তখন আমার যে জিনিসটার কথা বলা হয় সেটাকে আমরা টাইম দিয়ে ডিভাইড করে দিই। তার মানে যদি আমি এমন একটা ব্যাপার যে এমন আগে যে জিনিসটা ছিল যে আমি যদি 5 সেকেন্ড সময়ে যদি আমি 25 মিটার দূরত্ব অতিক্রম করি, তাহলে আমার জন্য বেগ কি ছিল, বেগ একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তার মানে 25 মিটার আমি দূরত্ব অতিক্রম করছি একক সময়। তার মানে আমার যে টাইম লাগছে বা সময় লাগছে, সেটা আমি নিচে ভাগ করে দিব। তার মানে 25 ভাগ 5 কত আসে, 5 মিটার পার সেকেন্ড আমার জন্য বেগ। ঠিক একইভাবে তোমার জন্য কৃত কাজ আসলে যত ধরো তুমি কি করছো, তুমি 5 মিনিট তুমি 5 সেকেন্ডে তুমি 20 জুল কাজ সম্পন্ন করছো। 5 সেকেন্ডে তুমি যদি 20 জুল কাজ সম্পন্ন করো, কি বলতেছি, তুমি 5 সেকেন্ডে 20 জুল কাজ করছো। 5 সেকেন্ডে 20 জুল কাজ করার অর্থ তোমাকে যদি এখন ক্ষমতা নির্ণয় করতে বলা হয় একক সময় কৃত কাজ, যেই জিনিসটার সাপেক্ষে আমরা হিসাব করি সেটা থাকে লবে বা কি বলে এটাকে ইংলিশে, নিউমারেটর। আর যে জিনিসটাকে আমি বলি একক সময়ে বা যেটার একক সময় বা যেটার একক টার্ম, সেই জিনিসটা আমরা নিচে ভাগ করে দিই ডিনোমিনেটরে। সেটাকে আমরা লিখি এটা থাকে জুল আর এটা থাকে 5 সেকেন্ড, যেহেতু সেখানে মানটা আসে 4, তাই তো। এখন এই 4 এটাকে বলি আমরা জুল পার সেকেন্ড, এই একক। এটা আরো একটা একক আছে, কিরকম, যেহেতু এটা পাওয়ার, এটা ওয়াট নামে একজন বিজ্ঞানী, একজন মূলত তড়িৎ বিজ্ঞানী ছিলেন, তার নামের সাথে মিল রেখে এটাকে জুল পার সেকেন্ডকে ওয়াটও বলা হয়। ওয়াটের পূর্ণ বানান WAT। এটাকে অনেক সময় শুধুমাত্র W দিয়েও লেখা হয়, কিভাবে, ক্যাপিটাল W দিয়ে। এটা 4 ওয়াট। তার মানে তোমার ক্ষমতা বোঝানো হবে আসলে তুমি একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারো, এক সেকেন্ডে তুমি কত জুল কাজ করতে পারো, সেটাই হবে তোমার জন্য তোমার ক্ষমতা। অথবা একক সময়ে তুমি কি পরিমাণ শক্তি ব্যয় করতে পারো, একক সময়ে তুমি কি পরিমাণ শক্তি অর্জন করতে পারো, এই প্রত্যেকটা জিনিসই ক্ষমতার মধ্যে আসবে। কারণ ওই যে একক, তুমি একক 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 সেম রেখে তুমি যে জিনিসই বের করো, সেটাই ক্ষমতা হয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এবার একটা কাজ করো যে আচ্ছা, এই তো গেল ক্ষমতা। এখন ক্ষমতার জন্য তাহলে সূত্র কি হবে? ক্ষমতার জন্য সূত্র দেখলাম আমরা যে ক্ষমতাকে প্রকাশ করা হয় যদি পি দিয়ে, পাওয়ার স্ট্যান্ডস ফর পাওয়ার। তাহলে পাওয়ার যদি পি দিয়ে প্রকাশ করি, আমরা দেখতে পেলাম উপরে বসাবো আমরা কাজকে আমরা প্রকাশ করি ডাব্লিউ দিয়ে। আর আমাদের জন্য দ্যাট টেকেন টাইম দ্যাট ওয়াজ 5 সেকেন্ডস, এই 5 সেকেন্ডস আমরা বসাই ডিনোমিনেটরে বা টি হিসেবে। এই যে একক সময় কৃত কাজ, সেটাকে আমরা বলবো পাওয়ার। এখন এই জিনিসটা বিভিন্নভাবে ভেঙে চুরে আসতে পারে, যে এই যে এটা তো দেখলে এই সূত্রটা বিভিন্নভাবে লেখা যেতে পারে। সেটা কিরকম, এটার মাত্রা বিশ্লেষণ নিজেরা করে নিও। আমার অধ্যায় একে আমি করছিলাম কিনা আমার মনে নেই,
যদি করে থাকি তাহলে হয়তো তোমাদের মনেই আছে, না করলে হচ্ছে তোমরা জুল পার সেকেন্ড, জুলকে ভেঙে তারপরে নিউটন মিটার পাবা, নিউটনকে ভেঙে হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবা। এভাবে হচ্ছে তুমি ওইটার মাত্রাটা দেখে নিও কত হয়। আমরা দেখে নেই হচ্ছে বাকি সূত্রগুলো কিরকম দেখতে। ডাব্লিউকে ভাঙানোর দুইটা উপায় আছে, কিরকম আমরা জানি হচ্ছে এফএস, নিচে থেকে হচ্ছে টি। এফকে ভাঙানো যায় হচ্ছে আরও একভাবে, সেটা কিভাবে, এম এ হিসাবে, এম এ এস বাই টি। কারণ এই এম এ এস সবসময় ব্যবহার না হয়, যদি আমার উপরের দিকে উঠানামা করে তখন আমরা সেটাকে কী হিসাবে প্রকাশ করি, এম এ এস, এই জিনিসটাকে আমরা লিখি হচ্ছে এম জি এইচ হিসাবে, এম জি এইচ বাই টি। এখন দেখো তো, আমরা একটা জিনিস সূত্র আগে জানতাম, যে আমি একটু আগে ভেলোসিটির একটা সংজ্ঞা বলছি, সেখানে দেখছি আমি হচ্ছে 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করছিলাম। সেই জন্য আমাকে কি করতে হয়েছে, 25 ভাগ করতে হয়েছে আমার সময় দিয়ে। তার মানে আমার যেই সরণ সেটা ছিল হচ্ছে এস, আমার যেই টাইম টেকেন দ্যাট ওয়াজ 5, এটা হচ্ছে আমার টি। তাহলে ভি সমান আমি দেখছি হচ্ছে এস বাই টি। এই এস বাই টি একটা এখানে দেখো তো কোথাও দেখতে পাও কিনা, এস বাই টি এখানে একটা জায়গায় লুকানো আছে। সেই এস বাই টিটা আসলে আছে আমাদের এই অংশে, এস বাই টি। এস বাই টি ছাড়াও তোমাকে যদি বলা হয় তুমি হচ্ছে এই 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব উপরের দিকে উঠছো, তাহলে এটাকে কি বলা হবে, এই এস এর বদলে আমরা সেই জিনিসটাকে ইকুইভ্যালেন্ট একটা সাইন আছে আমাদের জন্য এইচ, তার মানে এইচ বাই টি দ্বারাও আমি আসলে একটা বেগ বুঝতে পারি। তাহলে সেই এইচ বাই টি কই আছে, এই জায়গায়। তার মানে প্রত্যেকটার জন্য দেখা যাচ্ছে আমি এস বাই টি কিংবা হচ্ছে এইচ বাই টি এটার বদলে বসাতে পারি ভি বা হচ্ছে ভেলোসিটি। সেটা হচ্ছে এম এ ইন্টু ভি হতে পারে সূত্রটা, এম এ ইন্টু ভি, কিংবা হতে পারে এম জি এইচ ইন্টু এম জি ইন্টু ভি। এখন এটা সমান পাইছো তুমি পাওয়ার, এই তো এই প্রত্যেকটা সমান যেহেতু পাওয়ার আর কি, সেভাবে লিখলাম। এখন একটু এই ঝামেলার জিনিসটা এড়ানোর জন্য, যেখানে এ আছে না জি আছে, এই জিনিস এড়ানোর জন্য আমরা যে কাজটা করি, আমরা নিয়ে আসি হচ্ছে বলের কনসেপ্ট। এম এ কিংবা এম জি দুজনেই নির্দেশ করে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ফোর্স। সেই ফোর্সটাকে যদি আমি এফ দিয়ে প্রকাশ করি, তাহলে আমি পি সমান ইজিলি লিখতে পারবো এফ ভি। সূত্র মনে রাখবা এইটা, ক্ষমতা ইকুয়ালস হচ্ছে এফ ভি। যদি মনে না থাকে এমনি বের তো করাই যাবে, ডাব্লিউ বাই টি, এটা হচ্ছে বেসিক, ওটা হচ্ছে সংজ্ঞা থেকে বের হয় যে সূত্রটা, সেটা হচ্ছে পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি। বা ডাব্লিউ সমানও তুমি বলতে পারো ডাব্লিউ সমান পিটি, এমনি মনে রাখো। তাহলে সেইখান থেকে তুমি ডাব্লিউ সমান ভাঙবা ভেঙে 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 এরকম পাইতে পারো। কিন্তু হ্যান্ডি ইউজেস, মানে তাৎক্ষণিক ব্যবহারের জন্য থাম্ব রুল হচ্ছে ক্ষমতা হচ্ছে বল এবং বেগের গুণফল। এটা করলে একটু ভালো হয়, সেটা তোমাদের জন্য টাইম এফিশিয়েন্ট। আচ্ছা, এটা তো দেখলাম আমরা হচ্ছে বিভিন্ন সূত্র, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টেশন করতে যে একটা ঝামেলা হয়ে যায়, সব থেকে বড় যে জিনিসটা নিয়ে ঝামেলা হয় সেটা হচ্ছে এই এইচ নিয়ে। কেন এই এইচ নিয়ে এত ঝামেলা কেন হবে? আমি নির্দিষ্ট এইচ পরিমাণ হাইট উপরে উঠবো, কি পরিমাণ সময় লাগছে সেটা দিয়ে ভাগ করে দিব, তাহলেই তো আমার ক্ষমতা বের হয়ে যাওয়ার কথা। কিন্তু ঘটনা হচ্ছে ক্ষমতা শুধুমাত্র এভাবে বের হয় না। ক্ষমতা বের করার জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাহিনী করতে হয়। সেই জিনিসটা কিরকম, প্রথম কথা হচ্ছে যে আমি এখন যে কূপের কথা বলবো, যে কূপের ম্যাথ করাবো, সেটার জন্য তোমার টিচার যেই কথা বলে, তোমার টিচার যেটা ফলো করে, তুমি টিচারকে জিজ্ঞেস করে নিবা। আমার হয়তো যদি আর্গিউ করতে ইচ্ছা হয় টিচারের সাথে, তাহলে হচ্ছে আমার এটা দেখানোর পরে তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করবা যে ম্যাম আমি এক জায়গা, ম্যাম অথবা স্যার আমি এই জায়গা থেকে এটা শিখছি, এটা ঠিক আছে কিনা, কিংবা হচ্ছে আমরা কোনটা ফলো করবো, সেটা একটু শিওর হয়ে নিও। হ্যাঁ, আর আমি কিন্তু তোমার বইয়ে কি আছে সেটা সম্পর্কে খুব কমই জানি, তোমার বই আমার খুব একটা পড়া হয় না। আমি যা পড়ছি আমার সময় সেটা নিয়ে হচ্ছে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। জিনিসপত্র চেঞ্জ হয় মাঝে মাঝে আমাদের কারিকুলামে, বই পুস্তকও চেঞ্জ হয়, জিনিস আপডেট আসে, অথবা দেখা যায় ডাউনগ্রেড হয়ে যায়, আপডেট হয়, অথবা ডাউনগ্রেড হয়, বলা যায় না। কিন্তু তারপরেও যে জিনিসটা হয় আসলে, যেটা আমরা ইন্টারমিডিয়েটে যেগুলো নিয়ে কাজ করি, যেভাবে যে সূত্রগুলো যেভাবে আন্ডারস্ট্যান্ড করি আর কি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংগুলো যেভাবে আসে, কনসেপ্টটা যেরকম, সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সেটা কীরকম, যে তোমাকে যখন বলা হয় যে এখানে একটা কুয়া আছে, হ্যাঁ, তোমরা যেহেতু এখন পানির ঘনত্ব রিলেটেড জিনিসগুলো পড়ো নাই, বেশিরভাগ অনেকেই পড়ছো, যারা ক্লাস 10-এ আসো তারা জিনিসটা জানো পানির ঘনত্ব কী জিনিস, আর যারা হচ্ছে 9-এ আসো তাদের জন্য আমি হচ্ছে ব্যাপারটাকে ইজি করে ফেলবো, মানে ঘনত্ব যাতে তোমাদের এখানে ইউজ করতে না হয় সেভাবে জিনিসটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তোমার কূপ, হ্যাঁ, এই হচ্ছে তোমার কূপ। সেই কূপের ভিতরে হচ্ছে নির্দিষ্ট এই পুরো কূপটা ভরা আছে, এই পরিমাণ হাইট সে নিতে পারে, এই পরিমাণ পুরো হাইটটাই তার ভিতরে আছে।
এখন এই পুরো হাইটটাকে যদি আমরা হাইট হিসেবে ধরো এইচ দিয়ে প্রকাশ করলাম, এই হাইটটাকে বলতেছি এইচ। এখন এই পুরো কুয়া যদি ভর্তি থাকে, এমন অবস্থায় তোমাকে কি কি কাজ করতে বলতে পারে? প্রথম কথা, তোমাকে যে কাজটা করতে বলে যে একটা পাম্পের সাহায্যে, কুয়ার বাইরে হচ্ছে একটা পাম্প লাগানো থাকে এই জায়গায়, পানির সারফেসের সাথে পানি হচ্ছে একদম ধরা হয় যে পানি এরকম লাগোয়া আছে একদম উপরে। আর একটু হলে যদি পানি একটু উপরে ওঠে তাহলে হচ্ছে নর্মালি কূপ এরকম হয় না, কূপের উপরে আর একটু লেয়ার থাকে, আরও একটা লেয়ার থাকে, তার উপরে হচ্ছে বাইরে থেকে পানি উচ্চায় পড়তে হয়। আমরা যে কূপগুলো নিয়ে কথা বলি সেটা হচ্ছে একদম পানির লেয়ারের সাথে লাগানো, এবং হচ্ছে এখানেই মাটি, এখানে মাটির সারফেস, এখানে মাটির সারফেস, এখানে হচ্ছে কূপ। এই ধরনের কূপের কথা হচ্ছে ফিজিক্সে বলা হয় তোমাদের ক্ষেত্রে। তো সেই কূপের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে বলা হবে যে তোমার এখানে হচ্ছে একটা মেশিন বসানো আছে, এই মেশিন হচ্ছে তোমাকে পানি টানতেছে, এখান থেকে পানি টানতেছে। এখন এই মেশিন যখন এখান থেকে পানি টানবে, দুই রকমের ঘটনা ঘটে নর্মালি আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে যে পানি যদি পুরোটুকু খালি করার কথাই বলা হয় তোমাকে, পানি যখন প্রত্যেক মুহূর্তে বলে যে তুমি কূপটাকে খালি করতে কি পরিমাণ ক্ষমতা, মানে কূপটিকে যদি খালি করতে এত সময় লাগে তাহলে হচ্ছে পাম্পের ক্ষমতা কত, এরকম একটা কথা বলে। আমরা এটার জন্য যে জিনিসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে প্রথমত, যে তুমি যখন আসলে পানি বের করে ফেলো পুরো কূপ থেকে, যখন তুমি পানিটা পুরোপুরি বের করে ফেলো তখন যে জিনিসটা হয়, তুমি যদি পানি এইখান এই পাইপ যদি এইটুক থাকে শুধুমাত্র, তাহলে তো উপরের পানি তোলার পরে তারপর তো আর পানিকে রিচ করতে পারবে না পাইপটা। তাহলে কি করতে হবে তোমাকে? পাইপটা একদম নিচ পর্যন্ত দিতে হবে। যেগুলো হচ্ছে আমরা যখন জুস খাই কি দেখি, আমাদের পাইপটা তো বড় দেখেন, যাতে পাইপটা হচ্ছে একদম তলা পর্যন্ত যাইতে পারে। তলা পর্যন্ত যাওয়ার ফলে তুমি যত বেশি খাও না কেন, তোমার এই জুসটা নিবে কোথা থেকে? সে জুস নেওয়া শুরু করে হচ্ছে নিচ থেকে, সে হচ্ছে উপরের দিকে তোমার মুখে যায়। ঘটনা হচ্ছে যে এই পাইপগুলো আসলে তো ভাই এর ভিতরে এর তলেই থাকে, তাই না? পাইপগুলো এর তলেই থাকে, কিন্তু না, সবসময় পানির তলে পাইপ দিতে হয় না। কেন? আমরা কথা বলতেছি হচ্ছে কূপ নিয়ে। কূপ জিনিসটা কিরকম? কূপ হচ্ছে পানি যদি তুমি উপর থেকে তোলো, কূপ আসলে কখনো খালি হয় না, কিন্তু বলা হয় যে কূপ খালি করতেছে তুমি, এরকম একটা ব্যাপার। তুমি যখন কূপকে আসলে খালি করো তখন যে ঘটনা ঘটে, নিচ থেকে পানি উপরের দিকে উঠে চলে আসে। সে কারণে তুমি যদি উপর থেকে পানিটাকে টান দাও তাহলে আসলে খুব একটা সমস্যা হয় না। কিন্তু ঘটনা হচ্ছে আমি যদি এইখান থেকেই শুধুমাত্র এতটুকু সরণ ঘটাই তাহলে কিন্তু পানির আসলে চেঞ্জ হওয়ার কোনো কথা না। পানি এখান থেকে এই পর্যন্ত জন্য আমার খুব একটা শক্তি প্রয়োগ করতে হয় না, কারণ পানি প্রত্যেক মুহূর্তে এই সার্ফেসে উঠে আসতেছে। এখান থেকে এখানে পানি টান দেওয়ার জন্য কিছু লাগে না আমারই কোনো শক্তিশালী পাম্প। কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে এই জিনিসটা নিয়ে যেভাবে হিসাব করি, যেভাবে ফিজিক্স আমাদেরকে হিসাব করতে শেখায়, সেটা হচ্ছে তুমি যতখানি পানি তুলতেছো উপরে, তুমি যতখানি পানি উপরে তুলতেছো, সেইটুক পানির ভর কেন্দ্রের সরণ কতখানি সেটা বের করতে হয়। ভাই কি বললেন? ভর কেন্দ্র? ভর কেন্দ্র কি? নতুন আর একটা টার্ম আমরা দেখতেছি, ভর কেন্দ্র। আচ্ছা, ভর কেন্দ্র কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। ভর কেন্দ্র হচ্ছে একটা কাল্পনিক বিন্দু। ভর কেন্দ্র হচ্ছে একটা কাল্পনিক বিন্দু। ভর কেন্দ্র হচ্ছে একটা কাল্পনিক বিন্দু, যে বিন্দুতে বস্তুর সকল ভর পুঞ্জীভূত আছে বলে ধরে নেওয়া হয়। এখন একটা কাল্পনিক বিন্দু, যে বিন্দুতে বস্তুর সকল ভর পুঞ্জীভূত আছে বলে ধরে নেওয়া হয়, আসলে এখানে সব ভর নাই, হওয়ার সম্ভাবনা। একটা ফুটবলের হচ্ছে প্রত্যেক জায়গায় বলটা কি বলে, ফুটবলের হচ্ছে পুরো ফুটবল জুড়ে হচ্ছে তার ভরটা সরানো থাকে নির্দিষ্ট একটা বিন্দুতে, সেটাকে কখনোই পুঞ্জীভূত করা যায় না। কিন্তু তারপরেও আমরা যদি ধরে নিতে চাই যে কোন বিন্দুতে ওর হচ্ছে সকল ভর আছে বলে ধরে নেওয়া যায়, কোন দিক থেকে হচ্ছে সব দিক থেকে একটু মাঝারি, সব দিক থেকে সমান দূরত্ব পায়, এরকম একটা বিন্দু হচ্ছে ওই ফুটবলের বা হচ্ছে ওই গোলকের কেন্দ্র। যদি তোমাকে বলা হয় কোনো আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ঘনবস্তু, ধরো হচ্ছে আমার জন্য আছে হচ্ছে কি দিয়ে দেখাবো, আমার জন্য ধরো এই ছোট্ট ডিকশনারিটা আছে, এই ডিকশনারির জন্য যদি তোমার এটা একটা আয়তাকার ঘনবস্তু, এর জন্য যদি তোমাকে ভর কেন্দ্র হিসাব করতে হয়, ভর কেন্দ্রটা কই হবে? খুব ভালো, খুব সহজ কথা, এর ঠিক মাঝ বরাবর খোলো, মাঝ বরাবর খুলে এই যে এখানে বিন্দুটা হবে, এটা বন্ধ করার পরে তো, এটা যখন বন্ধ করবা তুমি, এটা যখন বন্ধ থাকবে তখন তো এই বিন্দু আর এই বিন্দু তো সেম, এই মাঝ বরাবর যে দুটো বিন্দু আছে এইখানে এবং এইখানে, এই দুটো বিন্দু সেম। তার মানে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে ওর জন্য কি ভর কেন্দ্র। আমরা ধরে নিতে পারি ঠিক ওই মাঝ বরাবর ওই জায়গাটায় হচ্ছে সকল ভর আছে বলে ধরে নেওয়া যেতে পারে, কারণ এরকম একটা জায়গায় হচ্ছে ওকে আমি এক আঙ্গুলের উপরে কিংবা হচ্ছে একটা সুইয়ের উপরে দাঁড় করাতে পারি, এরকম একটা ব্যাপার। হচ্ছে না, দাঁড়া না কেন? আচ্ছা, দাঁড়াচ্ছে না, সমস্যা নেই না দাঁড়াইলেও, কিন্তু ঘটনা হচ্ছে আমরা ধরে নিতে পারি এখানে হচ্ছে সকল ভর পুঞ্জীভূত আছে। দাঁড়াচ্ছিল, চেষ্টা করতেছিল।
আচ্ছা, এই যে ধরে নেওয়াটা এটাকে বলতেছি আমরা ভর কেন্দ্র। আসলে কিন্তু এখানে সকল ভর নাই, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এখানে সবগুলো ভর আছে। কথাগুলো বারবার বলতেছি যাতে তোমাদের মাথায় গেঁথে যায়। তোমার বললাম যে আমি কেন বারবার বলতেছি কথাগুলা। এখন তোমার যদি এখানে একটা কুয়োর কথা বলে, কুয়োর জন্য তোমার আচ্ছা এই আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে যদি তোমাকে নির্ণয় করতে চাও কোথায় আছে ওর ভর কেন্দ্র, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর যে কর্ণগুলো আছে। আয়তাকার ঘনবস্তুর কয়টা কর্ণ হয়? একটা। আয়তাকার ঘনবস্তুর কর্ণগুলো হচ্ছে যোগ করতে হবে তোমার, একদম কোনাকুনি কর্ণগুলো যোগ করলে যেখানে ছেদ করে সেটাই হচ্ছে ওর জন্য হবে তোমার কি, ওর জন্য সেটা হবে হচ্ছে ভরকেন্দ্র। আচ্ছা, আর যদি তোমাকে বলা হয় এইটার কুয়োর কথা, কূপের জন্য তো এই মাথাগুলো কি রাউন্ডেড হয় না? কূপ তো এরকম গ্লাসের মতোই হয়, আসলে বড় আকারের একটা গ্লাস, আসলে তো এটা ছাড়া তো আর কিছু না। তাহলে বড় আকারের গ্লাসটার জন্য তোমার কোথায় হবে? তুমি প্রথমে কই যাবা? তুমি হচ্ছে যে জিনিসটা করবা, তুমি প্রথমত এই নিচের সারফেস অথবা উপরের সারফেস, প্রথমে ওটার হচ্ছে কেন্দ্রটা খুঁজে বের করবো, তাই না? কেন্দ্র খুঁজে বের করার পর তুমি যে কাজটা করো, এই দুইটা কেন্দ্র পেয়ে গেছি। এরপরে এই কেন্দ্রর মধ্যবর্তী যে অংশটা, মধ্যবিন্দুটা, সেটা কই আছে? এই দুইটা কেন্দ্রতে মোটামুটি এই বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দুতে আছে। এই মধ্যবিন্দুতে থাকা বিন্দুটাই হচ্ছে এই পুরো কূপের জন্য ভর কেন্দ্র। সব সময় না। কেন সব সময় না? এটা তখনই ভর কেন্দ্র যখন হচ্ছে পুরো কূপ ভর্তি পানি আছে। যখন কূপের ভিতর কোনো পানিই থাকবে না, তখন ওর তো আসলে কোনো ভর নাই ভিতরে, তখন আমি ওর ভিতরে কোনো ভর কেন্দ্র নিয়ে কথা বলতে পারতেছি না। কিন্তু তোমার যদি এখানে পুরোটাই যদি পানি দিয়ে ভর্তি থাকে, তখন ওই পানির জন্য ভর কেন্দ্র হচ্ছে এইটুক। এখন তোমার কূপ পুরোপুরি ভর্তি নাও থাকতে পারে, তোমার কূপ হইতে পারে এইরকম আছে, লাল কালিতে তো লেখাই হয় না। তোমার কূপ ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার কূপ, তোমার কূপ আছে হচ্ছে এইরকম এইরকম, কিন্তু পানি আছে কূপে হচ্ছে অর্ধেক। কূপে যদি পানি অর্ধেক থাকে, তাহলে কি তোমার মনে হয় যে এর ভর কেন্দ্র এখনো এই জায়গায় আছে? দেখো, ওর বোঝা যাচ্ছে যে খুব বেশি একটা ভর এখানে আছে আর এই অংশটা খালি। তার মানে বোঝা যাচ্ছে যে এই অংশ আর এই অংশ নিশ্চয়ই এই দুটো সমান ভর, সমানভাবে বন্টিত হয়নি। এখানে দেখা যাচ্ছে এইটুক পানি আর এইটুক পানিটা মোটামুটি সেম, যে এইখানে তো কোনো পানি নেই আর এখানে এতগুলো পানি। তাহলে এটাকে কি কেন্দ্র বলা ঠিক হচ্ছে? ভর কেন্দ্র না, এটাকে ভর কেন্দ্র বলা যাবে না। তোমাকে দেখতে হবে পানির উপরের লেয়ার কই আছে, পানির নিচের লেয়ার কোথায় আছে, তার মাঝ বরাবর যে বিন্দুটা আছে সেটা হবে তোমার জন্য ভর কেন্দ্র, এই জায়গায়। এখন পানি যদি আবার 1/4 ভর্তি থাকে, তাহলে কি করতে হবে তোমাকে? পানি যদি 1/4 ভর্তি থাকে, তাহলে পানির জন্য পানির হাইট ধরা আছে, এটা হচ্ছে অর্ধেক ছিল, তাহলে 1/4 নিশ্চয়ই এইখানে, এখানে হচ্ছে 4/1 এখন ঘটনা হচ্ছে যে 4/1 বলতে তোমার যদি এই কুয়োটা যদি এটা যদি হয় 10 মিটারের, 10 মিটার যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে যে এইটুক অংশ কত বলতো? এইটুক অংশ হচ্ছে 2.5 মিটার, আর উপরের টুক হচ্ছে 7.5, কারণ এটা হচ্ছে 4/1 অংশ পানি আছে। আমি বলতেছি 4/1 অংশ যদি পানি থাকে, এটার জন্য ভর কেন্দ্র কই আছে বলতো? এটার জন্য ভর কেন্দ্র আছে আবারও কোথায়? এর উপরের লেয়ার এবং ওর নিচের লেয়ার এর মাঝ বরাবর কোন একটা বিন্দুতে, মাঝ বরাবর কোন একটা বিন্দুটা, সেটা আছে হচ্ছে এইখানে কোথাও। এই মাঝ বরাবরের বিন্দুটা এটার নিচের সারফেস থেকে, সেটা হবে হচ্ছে কি পরিমাণ উচ্চতায় সেটা খেয়াল করো। সেই উচ্চতাটা হবে এই 2.5 এর অর্ধেক, না এটা হচ্ছে 1.25, হ্যাঁ 2.5 এর অর্ধেক। এটার জন্য যদি তুমি নির্ণয় করতে চাও, সেটা কতখানি ছিল? এই হাফ, এখন তো এই অর্ধেক ছিল, এইটুক ছিল হচ্ছে 5, আর উপরের টুকু ছিল কত? 5। এই 5-এরও অর্ধেক ছিল হচ্ছে আমার এখানে ভর কেন্দ্র। ভূমি থেকেও হিসাব করতেছি, আমি দেখাচ্ছি ভূমি থেকে। তারপরে এইটার জন্য কতখানি আছে? এটার জন্য আছে 5, এখানে আছে 5। কথা হচ্ছে আমি কেন এগুলার ভর কেন্দ্র বের করতেছি? আমি বললাম একটা কথা, ভর কেন্দ্র কথাটা শুরু হয়েছে কোথা থেকে? ভর কেন্দ্রের সরণ থেকে। কৃতকাজ যখন আমরা বের করব, আমরা বলছিলাম যে তোমার যেই সূত্র নিয়ে তোমার ঝামেলা লাগবে সেটা হচ্ছে W=mg/t। এখানে একটা স্পেশাল টার্ম, সেটা হচ্ছে h নিয়ে। এই h জিনিসটা যখন তোমার কূপ খালি করতে বলে, কিংবা হচ্ছে অর্ধেক অর্ধেক পূর্ণ কোনো কূপকে যদি তোমাকে উপরে উঠাইতে বলে যে এতখানি পানি আছে পুরো কূপটা খালি করো, এতটুকু পানি আছে পুরো কূপটা খালি করো, কিংবা পানি তোলার পরে উপরের যদি তোমাকে অর্ধেক পানি বের করে ফেলতে বলা হয়, তাহলে কি হবে? তোমাকে যদি বলা হয় 3/4 পানি বের করে ফেলো, তাহলে কি করতে হবে? প্রত্যেকটার জন্য কুয়ার হাইট ঠিকই এইচই থেকে যাবে, কিন্তু আমার এখানে যে এইচ আছে সেই এইচ আর এইচ থাকবে না, এখানে একটা বিশেষ এইচ আসবে, সেটাকে বলা হয় হচ্ছে কার্যকর উচ্চতা।
আমরা এটাকে বলি কার্যকর উচ্চতা। এই কার্যকর উচ্চতা জিনিসটা কিরকম? কার্যকর উচ্চতা হচ্ছে ভর কেন্দ্রের সরণ, আমরা এটাকে বলবো ভর কেন্দ্রের সরণ বা কার্যকর উচ্চতা। দেখো তোমার যদি এই জিনিসগুলা মনে হয় যে তুমি এতদিন যা শিখছো সেটার সাথে মিলতেছে না, তুমি আর না দেখাই তোমার যদি মনে হয় যে আমি কোনো ভুল জিনিস পড়াচ্ছি কিংবা হচ্ছে তোমার টিচারের সাথে মিলতেছে না, তাহলে তুমি জিনিসটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার টিচার যেভাবে শিখাইছে তুমি হচ্ছে সেভাবে শেখাটা বেশি ভালো হবে, কারণ তোমাকে পরীক্ষায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো করতে হবে। এটাকে আমরা বলি অনেক সময় কার্যকর উচ্চতা। কার্যকর উচ্চতা, এটাকে আসল নামই হচ্ছে কার্যকর উচ্চতা, কিন্তু এটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে এটাকে ব্যবহার করি একটা টার্ম ভর কেন্দ্রের সরণ হিসেবে। এখন কি অবস্থা, ক্যাপ লাগাইলেও পড়া যায়। আচ্ছা সমস্যা নেই, খেয়াল রাখবো পরের বার থেকে। কার্যকর উচ্চতা দিয়ে আমি হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস ডাব্লিউ না তো এটা কি ছিল আমার জন্য, পাওয়ার সমান হচ্ছে mgh/t আমরা ক্যালকুলেট করবো হচ্ছে কার্যকর উচ্চতা বা ভর কেন্দ্রের সরণ দিয়ে। কি কি কেস থাকতে পারে প্রত্যেকটা কেস তোমাদেরকে দেখায় দিই। যেরকম তোমার কাছে থাকতে পারে, একটু বোর্ডটা মুছে ফেলি। তো এই 4টা কেসকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করবো বা 4টা কেস নিয়ে কাজ করব, যেখানে আমাকে প্রথমে বের করতে হবে পুরো কূপকে। যখন আমি আসলে তোমাদের কার্যকর উচ্চতা বা হচ্ছে ওই ভরকেন্দ্রের সরণ নির্ণয় করাটা শেখাচ্ছি, হ্যাঁ। তোমাকে পুরো কূপ যদি খালি করতে বলা হয় তাহলে কি করতে হবে খেয়াল করো তো। তোমার পুরো কূপ, ধরো তোমার কূপ দেওয়া ছিল এরকম, এখন পুরো কূপ আছে ভর্তি। পুরো কূপ যদি ভর্তি থাকে পানি কতখানি বের হবে সেটা আগে তুমি আইডেন্টিফাই করে বলো আমাকে। কতটুকু অংশের জন্য পানি বের হবে, পানি তুলতে হবে কতখানি আমাকে সেটা বলো তো। পানি তুলতে হবে যতখানি সেটা আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাকে। ধাপগুলো হচ্ছে প্রথমে কতটুকু আমি পানি তুলবো সেটা আইডেন্টিফাই করব। নীল দাগ করা অংশটা পর্যন্ত আমাকে হচ্ছে পানি তুলে ফেলতে হবে পুরোটুকু। এই নীল দাগাঙ্কিত অংশ যতটুকুর জন্য পানি উঠবে ততটুকুর ভর কেন্দ্র বের করো আগে। এইটুকু অংশের ভর কেন্দ্র কোথায়? ঠিক মাঝ বরাবর। আমরা একটা সহজ হিসাব ধরে নিই, সেটা হচ্ছে আমাদের জন্য একটু ইজিয়ার হবে যদি আমরা হচ্ছে 36 মিটার ধরে নিই। আমরা ধরে নিই হাইট সমান 36 মিটার। এত গভীর যদিও হয় না কোনো কূপ, আমরা ধরে নিচ্ছি আমাদের হিসাবের সুবিধার জন্য যে 36 মিটার হচ্ছে আমার কূপের গভীরতা। হ্যাঁ, এই 36 মিটার কূপের গভীরতা নিয়ে আমি যদি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে ওর ভিতরে এখন আমার পানি বের করে আনতে হবে। পানি বের করার জন্য যে কাজটা করা হয়, আসল উদ্দেশ্যটা হচ্ছে পানির এই ভর কেন্দ্রটা, যে পানির যে ভর কেন্দ্র যতটুকু আমি উপরে তুলতেছি, সেই ভর কেন্দ্রটা হচ্ছে পানির উপরের সারফেসে, কুয়োর উপর সারফেসে বা হচ্ছে ভূমির সারফেসে নিয়ে আসা। ভূমির সারফেসে আনার আরেকটা কি বলে উদ্দেশ্য হচ্ছে যে আমি হচ্ছে পাম্পের সারফেসে নিয়ে আসবো। কারণ পাম্প কই বলছিলাম, এই যে যেখানে পানি শেষ হয়েছে বা পানি যেখানে আছে পাম্প ঠিক তার উপরেই আছে এরকম একটা জায়গায়। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে ভর কেন্দ্রটাকে এইখান থেকে এইখানে নিয়ে আসা, এই পরিমাণ সরণ ঘটানো। আর আমি বলছিলাম যে পাশাপাশি কাজ করতে কোনো কি হয় না, এনার্জি ওয়েস্ট হয় না, বিভব শক্তি চেঞ্জ হয় না। সেই কারণে তুমি হচ্ছে যখন পানিটাকে এই ভর কেন্দ্র থেকে এই পজিশনে তুলে নিয়ে আসবা তখনই তোমার কাজ শেষ। তার মানে ভর কেন্দ্র তোমার এইখান থেকে এই পর্যন্ত সরানোর অর্থ হচ্ছে তোমার কাছে যে টোটাল পানিটুকু আছে, এর ভিতরে যে টোটাল পানিটা আছে, সেই পানির তুমি ধরে নিছো যে এই বিন্দুতে সব ভর চলে আসছে। এখানে যদি 1000 লিটার পানি থাকে, তুমি বলছো এই বিন্দুতে 1000 লিটার পানি আছে। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে কূপটাকে খালি করা। কূপটাকে খালি করার অর্থ হচ্ছে 1000 লিটার পানি কূপ থেকে বাইরে বের করে আনা। এখন এই বিন্দুটাতেই যদি 1000 লিটার পানি থাকে, এই বিন্দুটাকে যদি আমি বাইরে নিয়ে চলে আসি, তাহলে তোমার 1000 লিটার পানি বাইরে চলে আসলো। এই জন্যই হচ্ছে আমরা ভর কেন্দ্রের সরণ নিয়ে কথা বলি। ভর কেন্দ্রের সরণের জন্য তাহলে আমি হচ্ছে এই পজিশন থেকে এই পজিশনটা বের করলেই হবে। দেখা যাচ্ছে যে এটা যদি 36 হয়, এটা হচ্ছে এর অর্ধেক। এটার জন্য হাইট, এই হাইট হবে হচ্ছে অর্ধেক। 36 এর অর্ধেক কত হয়? 18। এটার জন্য আসবে মানে 18 মিটার। বুঝছি ব্যাপারটা? তারপরে তোমাকে এখন যদি বলা হয় যে কূপ অর্ধেক খালি করো, কূপ অর্ধেক খালি করো, এটার জন্য তোমাকে দেখতে হবে যে কূপটা তার মানে ভরা আছে। একটা কথা বলছে, ধরে নিচ্ছে আমরা কূপটা ভরা আছে, এটাই দিবে তোমাকে। ভরা কূপই দিবে, খালি কূপ তো দিবে না। ধরে নিচ্ছি এটা আমার কূপ। হ্যাঁ, কূপের জন্য এখন আমাকে বলছে কূপটাকে অর্ধেক খালি করো। তার মানে পানি কতখানি বের হবে একটু বলো আমাকে। কূপ খালি করার পরে দেখা যাবে যে পানি আসে হচ্ছে এই লেয়ারটুক পর্যন্ত। তার মানে নিচের অংশে পানি থাকবে, উপরের অংশে পানি থাকবে না। তাহলে পানি বের হবে এই নীল দাগ করা অংশটা
দেখো আগেরবার পানি বের হয়েছিল পুরাটুকু, এবার পানি বের হবে কি খালি উপরের অংশটুকুর জন্য। শুধু যদি আমাকে উপরের অংশটুকুর পানি বের করতে হয় তাহলে কি আমার শুধুমাত্র উপরের অংশের পানির, এখানে যদি ওই যে 1000 লিটারের কথা বলছিলাম, এবার এখানে তাহলে কতটুকু পানি বের করব আমি? 500 লিটার পানি বের করব। 500 লিটার পানির ভর কেন্দ্র কোথায়? শুধুমাত্র যতটুকু পানি আমি বের করব ততটুকু পানির ভর কেন্দ্র। 500 লিটার আমি পানি উপর থেকে বের করতেছি, 500 লিটার পানির ভর কেন্দ্র আছে হচ্ছে এই জায়গায়। এই হাইটটা হচ্ছে তোমাকে কোথায় পৌঁছাতে হবে? এই ভর কেন্দ্রটা, এই 500 লিটার পানি তোমাকে নিয়ে যেতে হবে এর চূড়ায়, এইখানে। তাহলে এইখান থেকে এই পর্যন্তকার যে দৈর্ঘ্যটা বা হচ্ছে উচ্চতাটা, সেটাই হচ্ছে আমার জন্য ভর কেন্দ্রের সরণ। সেটা আমি এবার এখান থেকে দেখতে পাচ্ছি এইচ সমান, দেখা যাচ্ছে এটা হচ্ছে ওর অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক, সেটা কত ছিল আমার 18 মিটার। এই 18রও অর্ধেক হচ্ছে এই অংশটুকু, সেটা হচ্ছে 9 মিটার। তার মানে আমি এবার যদি আমাকে বলে কূপের পানি অর্ধেক খালি করো, তাহলে আমাকে এই উপরের অংশটা নিয়ে কাজ করতে হবে। উপরের অর্ধেক তারও অর্ধেক, তার অর্ধেকের জন্য ছিল ভর কেন্দ্রের সরণটা হয়, সেটা হচ্ছে 9 মিটার হবে। তারপরে আমাকে যদি বলে 3/4 খালি করো, 3/4 খালি করো মানে 4/3 অংশ খালি করো। এখন এইটা যদি আমার কূপ হয়, যেটার পুরোটুক ছিল আমার জন্য 36 মিটার, তার এইখানে হচ্ছে পানি আমি বলি হচ্ছে এটার অর্ধেক, আর এখানে হচ্ছে উপর থেকে হিসাব করলে পানি বের হচ্ছে আমার কতখানি দেখো তো। যদি 4 ভাগে ভাগ করো, এই যে 4 ভাগে ভাগ হইলো এখন, তাহলে পানি বের হবে হচ্ছে উপর থেকে এতখানি, তাই তো? এখন এতখানির উচ্চতাটা কত? এইটুকুর উচ্চতা হচ্ছে 36-এর 4/3 ভাগ। 36-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, আর 3 9 হচ্ছে 27। তার মানে এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার। বুঝছি ব্যাপারটা? 27 মিটার আছে। এখন এই 27 মিটার উপরের পানি থেকে আমি হচ্ছে কি করব? উপরের পানিটা বের করে আনবো। যতটুকু পানি বের করে আনবো ততটুকু পানির ভর কেন্দ্র কোথায় আছে সেটা বের করতে হবে। আচ্ছা, আমি বের করতেছি উপরের অংশের পানিটা, যেখানে হচ্ছে আমি দাগান্বিত করছি যে এইখান থেকে এইখানের পানিটা, হ্যাঁ, এইটুক পানি আমি বের করব। এইটুক পানির জন্য ভর কেন্দ্র কই আছে? ভর কেন্দ্র আছে হচ্ছে এই জায়গায়। এই জায়গার উচ্চতাটা কত বের করতে হবে আমাকে? বের করে দিতে 27 মিটার, এটার অর্ধেক হবে না উপর থেকে হিসাব করলে? 27 মিটারের অর্ধেক কত? 26 13 13.5। তার মানে আমার এইখান থেকে এই পর্যন্তকার যে হাইটটা সেটা হচ্ছে 13.5। এই হাইটটা আমি বলতেছি এইচ প্রাইম সমান 13.5। এই 13.5 মিটার এতটুক হাইট আমার জন্য কি? এই যে আমার পানি যতটুকু বের করতে হবে তার ভর কেন্দ্র ছিল এইখানে। এই ভর কেন্দ্রটাকে আমি কোথায় পাঠাতে যাচ্ছি? একদম চূড়ায়। কারণ আমার জন্য কই, আমার জন্য যে ছিল 1000 লিটার পানি, তার মধ্যে 750 লিটার পানি এখন আমি এই বিন্দুতে নিয়ে আসছি। 750 লিটার পানি এই বিন্দুতে নিয়ে আসলেই আমার কাজ শেষ। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর সরণটাই আমি বের করছি 13.5 মিটার। তারপরে যে কাজটা বলছে 1/4 ভর্তি কূপকে খালি করো। এটাকে অনেক সময় ভুল হয়ে যায় যে 1/4 খালি করতে মনে হয় অনেক সময়, কিন্তু আসলে এখানে বলে দিচ্ছে যে পানি আসেই হচ্ছে শুধুমাত্র 1/4। মজার একটা ব্যাপার, পানি আছে কিনা? আসেই আছে 1/4। তার মানে তোমাকে যে পরিমাণ পানি তুলতে হবে সেটা হচ্ছে কতটুকু? এই হাইটটুকু। এই হাইটটা হচ্ছে তোমার কতখানি আমরা দেখছি, এটা হচ্ছে 9 মিটার। 9 মিটার কেন? পুরোটুকু হচ্ছে 36, 4 দিয়ে ভাগ করে হচ্ছে নিচের অংশটুকু থাকে শুধুমাত্র 9 মিটার। এতটুকু পানি আছে এর মধ্যে। আমাকে তুলতে হবে কতখানি? তুলতে হবে এইখানে যে ভর কেন্দ্রটা আছে এই 9 মিটারের অর্ধেক অংশে, সেই অর্ধেক অংশটাকে আমাকে তুলতে হবে এই জায়গায়, হ্যাঁ। এখন এই দূরত্বটা আমি অলরেডি জানি, এতটুকু হচ্ছে আমার জন্য কত? 27। এটা ছাড়াও আমাকে হচ্ছে এইখানে একটা দূরত্ব কভার করতে হবে, দেখা যাচ্ছে নাকি ক্যামেরা তাহলে জানে। এই দূরত্বটা যে কভার করতে হবে সেই দূরত্বটা কত? 9.5-এর অর্ধেক। 9.5-এর অর্ধেক কত? 4.5 মিটার। তাহলে আমি কভার করব 4.5 মিটার এতটুকু, তারপরে আমি আবার আরো 27 মিটার কভার করব। তাহলেই এই নিচে যে 250 লিটার পানি আছে সেই 250 লিটার পানি উপরে চলে আসবে। তার মানে এই দুইটা যোগ করে যেটা পাওয়া যায় কত? 31.5 মিটার। এটা হচ্ছে ওর জন্য হবে কার্যকর উচ্চতা বা হচ্ছে ভর কেন্দ্র সরণ। আই হোপ আমি ভর কেন্দ্রের সরণ এই কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। এটা দিয়েই হচ্ছে তুমি কি করবা তোমার জন্য, কি জানি বের করতেছিলাম আমরা, ও হ্যাঁ, কৃতকাজ, সরি কি জানি, ক্ষমতা। সূত্র কি ছিল? পি সমান এম জি এইচ প্রাইম বাই টি। কি পরিমাণ টাইম লাগলো সেটা ইউজ করবা। তোমার এম ইন্টু জি, এম হচ্ছে যতখানি পানি তুলতেছো, খেয়াল রাখবে এটা পুরো কুয়া ভর দিয়ে দিও না, আবার
কতখানি পানি তুলতেছো সেটা খেয়াল করবা। যতটুকু আমি এই যে দাগায় নিছি, এই দাগান্বিত অংশের জন্য কতটুকু পানি হয় আসলে সেই ভরটা ব্যবহার করবা। জি এর মান 9.80665। এইচ প্রাইম কিভাবে বের করতে হবে সেটা কিন্তু শিখাই দিছি। আর টি এটা হচ্ছে তোমাদের জন্য টাইম, সেটা তোমাদেরকে বলে দেওয়া থাকবে। এখন তোমাদেরকে যে জিনিসটা শিখাইতে হবে সেটা হচ্ছে যে কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা সম্পর্কে আসবো আমরা। তো চলো বোর্ডটা মুছে ফেলি তার আগে। আচ্ছা, কর্মদক্ষতা জিনিসটা অনেকটা হচ্ছে স্ট্রাইক রেটের মতন। যারা ক্রিকেট খেলা দেখো তারা স্ট্রাইক রেটটা সম্পর্কে জানো, যে আসলে ব্যাটসম্যান কয়টা বল খেলে আসলে কত রান করতেছে সেটা হচ্ছে স্ট্রাইক রেট হিসেবে আমরা ধরি। যেমন হচ্ছে ধরো একটা ব্যাটসম্যান তার হচ্ছে খেলার ক্ষেত্রে সে যদি 100টা বল খেলে, হ্যাঁ 100টা বল খেলার পরে 100 বলস, আর তার যদি রান হয় 95 রানস, তাহলে ওই ক্রিকেটারের আমরা স্ট্রাইক রেট কত বলি? ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হয় 95%, তাই তো স্ট্রাইক রেট। আচ্ছা, এখন ওই খেলোয়াড়টা ধরো হচ্ছে 45টা বল খেলছে, অন্য একটা খেলোয়াড় তারই কোনো একটা টিমমেট 45টা বল খেলে সে হচ্ছে কি করছে, আমাদেরকে তার রান দেওয়া হয়েছে, ধরো হচ্ছে সে রান করছে হচ্ছে 32 রানস। তাহলে এবার আমরা ওর স্ট্রাইক রেট কীভাবে বের করবো? স্ট্রাইক রেট অবশ্যই কী দিয়ে হিসাব করা হয়? পার্সেন্টেজ দিয়ে, হ্যাঁ, মানে হচ্ছে 100%-এর সাপেক্ষে তুমি বের করবা। তাহলে এইটার জন্য স্ট্রাইক রেটের কাজ হবে, তোমাকে প্রথমে বলতে হবে যে 32 কি হচ্ছে, আমি বের করবো হচ্ছে যে 100 বলে কত রান করে, তাই তো 45 বলে আমরা বলবো হচ্ছে 45 বলে, এটার জন্য ঐকিক নিয়ম 45 বলসে রান 32, এক বলে রান হবে হচ্ছে তাহলে 32 বাই কত 45, আর 100 বলে যত রান হবে সেটাকে আমরা কত বলবো 32 ইন্টু 100 ভাগ হচ্ছে 45, তাই তো। এই জিনিসটাকে হচ্ছে কিভাবে প্রকাশ করা হয়, এটাকে লেখা হয় হচ্ছে 32 ভাগ 45 ইন্টু 100% হিসাবে তুমি এভাবে লিখতে পারো। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এই অংশটা নিয়ে হচ্ছে আমাদের কথা বলা, যে এখান থেকে আমরা নির্ণয় করবো যে পার্সেন্টেজটা কীরকম। আমরা বুঝতে পারছি তাহলে যে আসলে ওকে যে পরিমাণ সুযোগ দেওয়া হয়েছিল, কিংবা ওকে যে পরিমাণ আসলে সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগটাকে কতখানি কাজে লাগাইতে পারছে সেইটার একটা পার্সেন্টেজই হচ্ছে তার স্ট্রাইক রেট। এই জিনিসও তাই, কর্মদক্ষতা বা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো পাম্পের কর্মদক্ষতা হচ্ছে সেরকমই, তাকে তার আসলে কি পরিমাণ শক্তি সে তাকে দেওয়া হয় এবং সেই কি পরিমাণ শক্তিকে কাজে লাগায় সেটাই হচ্ছে তার জন্য কর্মদক্ষতা। এখন আমরা জানি কিছু ব্যাটসম্যান আছে যারা হচ্ছে 100 বলে 100 বেশি রান করে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা হওয়া সম্ভব না ইঞ্জিন বা পাম্পের ক্ষেত্রে, কারণ হচ্ছে এফিসিয়েন্সি কখনো 100-এর বেশি হয় না। তোমাকে যে পরিমাণ, তোমাকে যদি 100 টাকা দেওয়া হয় তুমি 110 টাকার বাজার করে নিয়ে আসতে পারবে না কখনোই। এটা ক্রিকেট খেলার ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ 100 বল খেলে 110 রান কোনো ব্যাপারই না, 200 রান হয়ে যেতে পারে, কিন্তু আমরা জানি যে তোমাকে যদি 100 টাকা দিয়ে কোনো বাজার করে আনতে বলা হয় কিছু, তুমি কখনো 120 টাকার বাজার করে আনতে পারবে না, কারণ 120 টাকা তোমাকে কে দিবে, কোথায় পাবা? সেজন্য ওরকম 100 জুল যদি কোনো জিনিসকে, কোনো ইঞ্জিনকে যদি শক্তি দেওয়া হয় 100 জুল পরিমাণ, তাহলে সেও তার হচ্ছে শুধুমাত্র 100 জুলের থেকে বেশি কখনোই বেশি কখনোই ব্যবহার করতে পারবে না। সে হয়তো 100 থেকে কম ব্যবহার করলো 90, 80, 70, 65 এরকম, কিন্তু সে কখনোই 100 বেশি যেতে পারবে না। 100 হতে পারে কোনো ক্ষেত্রে, 100 হতে পারে, রিয়েল লাইফে যদিও হয় না, কিন্তু থিওরিটিক্যালি 100 যদি কোনো জিনিসের কর্মদক্ষতা হওয়ার সম্ভব হয় সেটা হচ্ছে কখন, যখন তুমি যে পরিমাণ শক্তি ওকে দিচ্ছ সেই পুরো শক্তিটাকেই সে হচ্ছে কাজে লাগাচ্ছে। জিনিসটা কিরকম, এই লাইটের কথা ধরো, এই যে উপরে যে লাইটটা জ্বলতেছে আমার মাথার উপরে, সেই লাইটটা যদি হয় হচ্ছে যে কি করে, সেই লাইটটাকে যদি আসলে বিদ্যুৎ শক্তি তাকে যে পরিমাণ দেওয়া হয়, সে যদি পূর্ণ শক্তিতেই জ্বলতো, সেই বিদ্যুৎ শক্তির পুরোটাকেই যদি সে আলোক শক্তিতে রূপান্তর করতে পারতো, তাহলে আমরা সেটা বলতাম এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 100%। কিন্তু ও তো সেটা করে না, ওর কি হয়, তোর হিট প্রডিউস করে, আমি তো ঘেমে যাচ্ছি বুঝতেই পারতেছো, ও হিট প্রডিউস করে, সেই পরিমাণ কিছু পরিমাণ এনার্জি ওয়েস্ট হয় হিটের ক্ষেত্রে, আর দেখা যাচ্ছে 20% হচ্ছে সেই হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর 80% হচ্ছে তোমার লাইট এনার্জিতে বের হচ্ছে আসলে। তার মানে এইটার জন্য কতখানি আসলে এফিসিয়েন্সি, তুমি যে পরিমাণ বিদ্যুৎ শক্তিকে দিচ্ছ পুরোটা তো কাজে লাগাতে পারতেছে না, কাজে লাগাচ্ছে 80%, ওর জন্য কর্মদক্ষতা 80%। ঠিক একইভাবে তোমাকে যখন বলা হবে কোনো একটা ইঞ্জিনে ধরো হচ্ছে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত শক্তি, তুমি প্রদত্ত শক্তি দিচ্ছ হচ্ছে ওকে 150 জুল, হ্যাঁ 150 জুল শক্তি দিচ্ছ,
আর কার্যকর শক্তি বা হচ্ছে যে পরিমাণ শক্তি কাজে লাগাইতেছে আসলে, কার্যকর শক্তি তুমি পাচ্ছ হচ্ছে মাত্র কত, ধরো হচ্ছে 75 জুল, খুবই কম একটা অ্যামাউন্ট। তাহলে ওর জন্য কত হবে তোমার কর্মদক্ষতা? ওর জন্য কর্মদক্ষতা বা হচ্ছে এটাকে প্রকাশ করা হয় এফিসিয়েন্সি ইংলিশে বলে, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ইটা দ্বারা। এই সাইনটার নাম হচ্ছে ইটা। এন এর হচ্ছে পিছনের ল্যাচটাকে একটু লম্বা করে দিবা, হয়ে যাবে ইটা। উচ্চারণ কিরকম? রস্বই টয় আকার ইটা। হ্যাঁ, এটাকে বলবো আমরা ইটা। এই ইটা সমান হবে হচ্ছে কত দেখলাম আমরা মাত্র 75 ভাগ হচ্ছে 150 ইন্টু 100%। এটাকে হচ্ছে 100% বলে, শুধু পার্সেন্ট না, 100% লেখা হয় ইন্টু 100%। সেখান থেকে আমরা পাবো কত মান? আমরা পাচ্ছি হচ্ছে 75-এর দ্বিগুণিত হচ্ছে তোমার কত, 150, তার মানে হচ্ছে 50%। তার মানে তাকে যে শক্তি দেওয়া হয় তার অর্ধেক হচ্ছে সে কোনো কাজে লাগাতে পারে, আর বাকি অর্ধেক হচ্ছে সে কোনো কাজে লাগাতে পারে না। এখন এই জিনিসটা আমরা হিসাব করলাম কিন্তু জুল এককে। তোমার এই জিনিসটা তুমি ক্ষমতার এককেও করতে পারো। কিরকম? তোমার ক্ষমতার এককে যদি তোমাকে বলা হয় যে তোমাকে শক্তি ক্ষমতা হচ্ছে কোনো ইঞ্জিনের ক্ষমতা, ধরো হচ্ছে পাম্প দিয়ে লিখি, পাম্পের ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা বলা হয় এটাকে, প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা বলছে হচ্ছে তোমাকে ধরো 700 ওয়াট। আর কার্যকর ক্ষমতা, সে আসলে যতখানি কাজ করতেছে ওই টাইমের মধ্যে, সে কার্যকর ক্ষমতা, ক্ষমতার কাজের মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই, কারণ হচ্ছে দুইটাই টাইম দিয়ে ভাগ হয়ে গেলেই কিংবা টাইম দিয়ে গুণ হয়ে গেলেই হচ্ছে দুজনের একজনের মতো সমান হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কার্যকর ক্ষমতা তুমি পাচ্ছ হচ্ছে 600 ওয়াট। তাহলে এবার বলো তো কর্মদক্ষতা কতখানি হবে? কর্মদক্ষতা আমরা শুধুমাত্র একটা অনুপাত দিয়ে বের করলেই হয়ে যায়। হ্যাঁ, এটা কোনো একক নাই, কারণ হচ্ছে জুল বাই জুল নাই হয়ে যায়, আর 100%-এর তো কোনো একক হয় না। তার মানে শুধুমাত্র জুল দিয়ে যদি তুমি হিসাব করো তাহলেও হবে, কারণ এটা একটা অনুপাত। তুমি শুধুমাত্র ক্ষমতা দিয়ে হিসাব করলেও হবে, কারণ এটা একটা অনুপাত। এটার জন্য তোমাকে কি নিতে হবে? 600 ওয়াট, আর নিচে থাকবে হচ্ছে 700 ওয়াট, আর কত দিয়ে গুণ হয়ে যাবে? এটা 100% দিয়ে। এই মানটা কত আসে এটা একটু দেখি হিসাব করে। 6/7, এটা আসবে হচ্ছে 85 দশমিক অনেকটা, 85.71%, এরকম এটার কাছাকাছি। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে তোমাকে শুধুমাত্র যে লভ্য কার্যকর শক্তি কিংবা প্রদত্ত শক্তি এভাবে বলে দেওয়া ছাড়াও তোমাকে বলতে পারে এভাবে যে প্রদত্ত শক্তি 150 জুল, তারপর বলবো হচ্ছে ব্যয়িত শক্তি বা হচ্ছে কি বলে এটাকে অপচয়কৃত শক্তি বলতে পারি তোমাকে। হ্যাঁ, অপচয়কৃত শক্তি বা হচ্ছে ব্যয়িত শক্তি হতে পারে, তোমাকে এইভাবে বলতে পারে। ব্যয়িত শক্তি হচ্ছে 50 জুল। তোমাকে বললো প্রদত্ত শক্তি, কি বললাম আমি? প্রদত্ত শক্তি তোমাকে দেওয়া হচ্ছে 150 জুল, আর তুমি অপচয় করতেছো কি পরিমাণ? অপচয় করা কিন্তু কাজ করার মতো না। অপচয়কৃত মানে হচ্ছে এই লাইটের জন্য যেমন বলছিলাম, যেটা হচ্ছে তোমার জন্য তাপ শক্তি আকারে বের হচ্ছে, সেটা হচ্ছে তোমার জন্য কি? সেটা হবে তোমার জন্য অপচয়কৃত শক্তি। সেই অপচয়কৃত শক্তি বলতেছে 25 জুল। তাহলে তুমি এবার এখান থেকে কি বের করবে? তুমি কি আলাদাভাবে বের করবে যে লভ্য কার্যকর শক্তি কত? দরকার নেই তো, তুমি জানো টোটাল শক্তি হচ্ছে 150, বিয়োগ করলে পাবো 25, আর নিচে দিয়ে দিই 150 রে, তারপরে এটার গুণ দিয়ে দিই 100% হিসাবে। কত আসবে তোমার জন্য? 125 ভাগ হচ্ছে 150। এটা ক্যালকুলেট করে যেটা আসে সেটাই হচ্ছে তোমার জন্য কি? পার্সেন্টেজের হিসেবে কর্মদক্ষতা। এটাই হচ্ছে কর্মদক্ষতা। হ্যাঁ, কর্মদক্ষতার বেশ কিছু ম্যাথ আছে, যেটা হচ্ছে তোমাদের আমার মনে হয় না খুব একটা কষ্ট দিবে তোমাদেরকে, খুব আহামরি কঠিন কোনো ম্যাথ নাই এই চ্যাপ্টারে। এই কর্মদক্ষতা নিয়ে তোমাদের যত ঝামেলা হয় সেটা হচ্ছে ওই ক্ষমতা আর কাজ বের করতে যাই। আই হোপ আমি ক্ষমতা এবং কাজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিছি। তোমাদের হচ্ছে কাজ হবে শুধুমাত্র ক্ষমতার সাথে রিলেট করে, হচ্ছে যে লভ্য কার্যকর ক্ষমতাটা তোমার বের করবে আসলে, আর প্রদত্ত ক্ষমতাটা দেওয়াই থাকবে, তোমার অনুপাত বের করে হচ্ছে কর্মদক্ষতা পেয়ে যাবা। এখন এইখানে একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। হর্স পাওয়ার কি? হর্স পাওয়ার হচ্ছে একটা ক্ষমতার একক। Horsepower is an unit. Unit কি n হয় না a হয়? Unit a হবে। Article is a unit of power. কিরকম পাওয়ার? সেইটা হচ্ছে এরকম যে যদি কোনো জিনিসের পাওয়ার হয় 746 ওয়াট, সেটা সমান তুমি বলতে পারবা হচ্ছে 1 এইচপি বা 1 হর্স পাওয়ার এর সমান। এক অশ্ব ক্ষমতা বা হচ্ছে হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। অনেক সময় বলে যে তোমার
তোমার হচ্ছে বলে দেয় যে তোমার ফ্যান এর ক্ষমতা 700 ওয়াট হলে এর অশ্ব ক্ষমতা কত, এরকম একটা আজগুবি প্রশ্ন করতে পারে তোমাকে। এর অশ্ব ক্ষমতা কত, কি করবা? এর অশ্ব ক্ষমতা বের করার জন্য আমি জানি 746 ওয়াট সমান 1 এইচপি, তাহলে হচ্ছে কি করতে হবে আমাকে, 1 ওয়াট সমান কি পাবো, 1 ওয়াট সমান পাবো হচ্ছে 1/746। একটু ঐকিক নিয়মে দেখাচ্ছি ভেঙে ভেঙে, তোমাদেরই বুঝতে যাতে সুবিধা হয়। আর এখানে আমি লিখবো হচ্ছে 2700 ওয়াট সমান কি আসবে এবার, তাহলে এটা কি করতে হবে, 727কে 2700কে হচ্ছে আমার 746 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে হচ্ছে আমি এইচপি এর মানটা পেয়ে যাব। এইচপি এর মানটা কত আসে, অনেকটা হচ্ছে তোমার 3 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? বুঝতেই পারছো, আন্দাজ করে ফেলছো, কি করে ফেলছো হয়তো আমার ক্যালকুলেটর চাপতে চাপতে। 3.62, আচ্ছা 3.62 এর থেকে আরেকটু সুন্দরভাবে মানটা লেখা যায় হচ্ছে 3.6193, এটাই মনে হয়, হ্যাঁ 6193 এইচপি। এভাবে হচ্ছে তোমার জন্য অশ্ব ক্ষমতা অনেক সময় দেওয়া থাকে, অশ্ব ক্ষমতায় যদি দেওয়া থাকে আমরা ওটাকে অবশ্যই ওয়াটে কনভার্ট করে নিব, সেটা আমাদের জন্য ইজিয়ার হবে এবং গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এই আসলে কনভার্সন এই ম্যাথটাই দেয়। আর যদি তোমাকে যে বেশি ঝামেলা করে তাহলে হচ্ছে তোমাকে, তুমি যখন বের করবা লভ্য কার্যকর শক্তি তোমার বের হবে ওয়াটে, আর তোমাকে প্রদত্ত ক্ষমতা দেওয়া থাকবে হচ্ছে এইচপিতে। তুমি যত এইচপি আছে ততকে হচ্ছে 746 দিয়ে গুণ দিলে সেটাকে ওয়াটে পেয়ে যাবা। তাহলে তোমার যে এইচপিটা দেওয়া ছিল সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা তুমি ওয়াট এককে পেয়ে গেছো, লভ্য কার্যকর ক্ষমতা তুমি হচ্ছে ম্যাথ করে পাবা। এই দুইজনের ভাগফলকে তুমি হচ্ছে 100%-এর হিসাব করলে পেয়ে যাবে কি, কর্মদক্ষতা বা হচ্ছে এফিসিয়েন্সি। এই হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা এটা নিয়েই ছিল। এটা ছাড়াও তোমাদেরকে যে জিনিসটা, আমি কোন একটা জিনিস বাদ দিলাম মনে হইলো, না বাদ দিই, আমি আসলে কোনো ম্যাথ করাচ্ছি না, তোমাদেরকে দেখাইছি কিছু ছোটোখাটো ম্যাথ দেখাইছি উদাহরণগুলো, কিন্তু একেবারে পিওর সৃজনশীলের মধ্যে আমি কোনো ম্যাথে যাইনি, কারণ মূলত এই ভিডিওগুলো করতেছি তোমাদের কনসেপ্ট ডেভেলপ করার জন্য। ম্যাথের ভিডিওগুলো সময় যত যাবে হয়তো তোমরা আস্তে আস্তে ম্যাথের ভিডিওগুলো এর সাথে ইনক্লুড হবে। ততদিনে তোমরা আসলে ক্লাস 9 অথবা 10 থাকবে কিনা আমি জানি না, থাকা উচিত, ততদিন থাইকো। আমি হয়তো কাজ আরও দ্রুত স্পিড আপ করার চেষ্টা করব। তো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরে তোমাদেরকে নেক্সট কিছুদিনের মধ্যে তোমাদের সাথে আমার আবার দেখা হবে কোন চ্যাপ্টার নিয়ে। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে ক্লাস কোনটা, পরবর্তী চ্যাপ্টার কোনটা তোমাদের, বোধহয় 5, কি আছে চ্যাপ্টারের নাম মনে নেই আমার, হয়তো চাপ, হ্যাঁ চাপ আছে খুব সম্ভবত। সেই চাপ নিয়ে কথা হবে আমাদের অনেক, আর্কিমিডিস নিয়ে অনেক মজার মজার গল্প শুনবো। তো টিল দেন হ্যাভ আ গুড ডে, গুড টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা।